তোষা নিস্তেজ শরীর নিয়ে উত্তেজিত হয়ে উঠে কিছুটা। তবে ইরফান জবাব দেওয়ার আগে বাইরে থেকে অন্তিকের ডাক শোনা যায়। দুজনেই তাকায় দরজার দিকে। ইরফান নিজের ফোন থেকে তাকে কল লাগায়। বাইরে অন্তিক অস্থির হয়ে দাঁড়িয়ে আছে। ফার্মেসি থেকে মেডিসিন নিয়ে আসার পথে প্রাণেশা কল দিয়েছিল, অনেক কিছু বলেছে কাঁদতে কাঁদতে। বাড়িতে নাকি সবাইকে জানিয়ে দিয়েছে তার বিয়ের ব্যাপারে। সে ঘটনা কি শুরু থেকে জানতে চাইলে মেয়েটা সব বলেছে লম্বা মেসেজে। অন্তিক তাকে সান্ত্বনা দেয়, কিচ্ছু হবে না আশ্বাস দেয়। তারপর অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে কল কাটে। এর মধ্যে নিজে তোষার গাড়ি দেখে অবাক না হয়ে পারে না। এই মেয়ে কখন এলো, তাকে তো অন্তিক জানায়নি। ইরফানকে বাড়ি নিয়ে গিয়ে তারপর জানাবে ভেবেছিল। তোষার গাড়ি দেখে সে উপরে আসে, কিন্তু কেবিনে দরজা বন্ধ দেখে ইরফানকে কল লাগাবে তার আগে ভেতর থেকে তোষার কান্নার আওয়াজ পেয়েছে সে। কিছু হয়েছে বুঝতে সময় লাগেনি। তোষার কান্না শুনে বেশ কিছুক্ষণ পাশের একটা সিটে বসেছিল। টানা বেশ অনেকক্ষণ বসে তারপর দরজা নক করেছে। ইরফানের কল দেখে সে রিসিভ করে। কাজী ডেকে আন, আর দুজনের জন্য 2 সেট ড্রেসও নিয়ে আসবি। তোষাকে ফোন দে। ইরফান না করে না দিয়ে দেয়, কিন্তু তোষা মাথা তোলে না। তা দেখে ইরফান লাউডে দেয় ফোন। অন্তিকে কথা বলতে বলে। কি করবো তোষা, কে চাচ্ছিস স্পষ্ট বল। তোষা উত্তর দেয় না। আমি কি বিয়ের ব্যবস্থা করব নাকি শান্তির ব্যবস্থা করব, তুই বল। নাকি বাড়ি যাবে এখন? সবাই নেই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চাইলেও তাও পারিস। লাল শাড়ি নিয়ে আসবি আমার জন্য। অন্তিক হতাশ নিঃশ্বাস ফেলে, তবে নিজ থেকে কোনো সিদ্ধান্তের জন্য সুপারিশ করে না। সে জানে না এদের ভবিষ্যৎ কি, চায় কি, করবে কি, করে কি, কিছুই জানে না। ভীষণ আনপ্রেডিক্টেবল তার বন্ধু দুটো। আমার একটা মেয়ে হলে আমি তাকে কোনো দিন কোনো ছেলের সাথে বন্ধুত্ব করতে দেব না। যদি করে তাহলে মারতে মারতে মেরেই ফেলবো। ইরফানের বুকে মাথা রেখে তোষা চোখ বন্ধ করে শুয়ে আছে। সেভাবেই কথাটা বলে। তার কথা শুনে বন্ধ চোখ দুটো খুলে তাকায় ইরফান। ভ্রু কুঁচকে বলে, আমার বুকে মাথা রেখে আমার মেয়েকেই মারার কথা বলছিস? বলছি, আর যদি ছেলে হয়? তাহলে তাকে তোর মতো হতে দেব না। হলে তাকেও মেরে ফেলবো মারতে মারতে। আমার বাচ্চাদের প্রতি এত রাগ দুনিয়ায় আসার আগে থেকেই? মানুষ না হলে মারবো না? খোঁচা দিলি? হ্যাঁ ভালো। হ্যাঁ, শোন, আমি যদি মরে টরে যাই তাহলে ভালো দেখে আরেকটা বিয়ে করে নিস, তাও নিজের হাতে। বাচ্চাদের অমানুষ বানাস না। এবার বাড়াবাড়ি করিস। হোক বাড়াবাড়ি। ইরফান ওই বিষয়ে আর কথা বাড়ায় না। আজ আর কোনো প্রকার রাগ দেখাতে চাচ্ছে না সে। তার রাগ ওঠা মানেই তোষাকে কষ্ট দেওয়া কথার আঘাতে। আমি তোকে কোনোদিন ক্ষমা করব না। ক্ষমা না করে সংসার করে যাবি? হ্যাঁ। আচ্ছা দেখব। এবার চুপ থাক, আর কোনো কথা নয়, একটু ঘুমিয়ে নে। ইরফানের জন্য অন্তিক বাড়ি থেকে এখানে আসার সময় নিয়ে এসেছিল দরকারি পোশাক। ইরফান জানতো না কেবিনেই আছে, তাই অন্তিক সেই নার্সকে গিয়ে জানায়। নার্স মেয়েটা বলেছিল ইরফানের মেডিসিন আছে, অথচ নিজেই ঘুমিয়ে পড়েছে তাদের কিছু বুঝিয়ে না দিয়ে। ভুল একটা হয়ে গিয়েছে বুঝতে পেরে মেয়েটা ক্ষমা চায়। অন্তিক তাকে যে কোনোভাবে মেয়েদের এক সেট পোশাক জোগাড় করে দিতে বলে। সে এনে দেওয়ার পর যখন ইরফানের কেবিনের বাইরে থেকে ওই পোশাক একটা মেয়ে খুঁজলে তারপর দিতে বলে, তার তখন বিস্ময়ে চোয়াল ঝুলে যাওয়ার জোগাড়। ওই পেশেন্টের রুমে মেয়ে মানুষ ঢুকলো কবে? আর সেই মেয়ে মানুষ পোশাক আশাক ছাড়া কেন? ভাবতে গিয়ে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। তবে আর বেশি ঘাটায় না, কারণ প্রথমত অন্তিকের হুঁশিয়ারি, দ্বিতীয়ত মানুষগুলো সুবিধার লাগছে না তার কাছে। পাশে আরেকটা খালি কেবিন বুক করে নিয়েছিল অন্তিক, সেখানে কাটায় বাকি রাতটুকু। ঘুমাতে পারেনি অবশ্য, সে নিজেই অস্থির হয়ে আছে প্রাণেশার কান্না দেখার পর থেকে। তার ওপর দুই বন্ধুর অযাচিত কাণ্ড কারখানা। একদিনে কত কিছু হয়ে গেল। সকাল হতেই এদের বিয়ে দিতে হবে, তারপর বাড়ি ফিরবে তিনজনে। আর বিকেলে বাবা মাকে নিয়ে ফারদিন বাড়ি যেতে হবে। তোষা আর ইরফানের বিয়ে যদিও প্রথমে হসপিটালে কাজী আনার কথা ভেবেছিল অন্তিকার ইরফান,
পরে চিন্তা করে বাড়ির উদ্দেশ্যে যেহেতু এখনই বেরিয়ে পড়তে হবে, তাহলে যাওয়ার পথে কোনো একটা কাজী অফিসে নামলেই ভালো হবে। সেই মোতাবেক সিদ্ধান্ত নিয়ে অন্তিক ইরফানের ডিসচার্জের ব্যবস্থা করতে যায়। অন্তিকের অনেক রাগ ছিল ইরফানের প্রতি। ফাটা মাথা আবার ফাটিয়ে দেওয়ার জন্য হাত নিষ্পিস করছিল তার, কিন্তু প্রাণেশা আর তার ঘটনা মনে পড়তেই উল্টো মায়া হয় ইরফানের জন্য। সে নিজেও আশেপাশে কি হচ্ছে, প্রাণেশা কি চাইছে, কিছু জেনে নেওয়ার কথা একেবারের জন্য চিন্তা করেনি। চিন্তা করবে কি করে? ওই সময় তার মস্তিষ্ক অচল হয়ে পড়েছিল। যে কোনোভাবে প্রাণেশাকে দরকার, এই কথায় ঘুরপাক খাচ্ছিল তার মাথায়। তাই ইরফানের বিষয়টা কিছুটা হলেও বুঝতে পারে। এমন সময় যে মাথা ঠিক থাকে না, তা তার চেয়ে ভালো আর কে জানে। কিছু বলে না, তার আগ বাড়িয়ে চলে যায় সে। তুষার বাবা মাকেও সে ভোরেই জানিয়ে দিয়েছিল যে ইরফানের অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তাদের মেয়ে সেখানে চলে এসেছে মাঝরাতে। কয়েক ঘন্টা পর আবার ফিরেও যাবে। ইরফান কেবিনের ভেতরে একপাশে বসার যে চেয়ারগুলো আছে সেখানে বসেছিল, অন্তিকের সাথে আলোচনা করছিল। সে চলে যেতেই বেডে ঘুমিয়ে থাকা তোষার দিকে তাকায়। ঘুমের মধ্যেও হঠাৎ ফুপিয়ে উঠছে সে। দুজনে ফ্রেশ হলে আবার ইরফানের বুকে মাথা রেখে আবোল তাবোল কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছিল তখন। অথচ ইরফানের চোখে তখন থেকে একটু ঘুম নামেনি। যা করেছে হুঁশ খুইয়ে তা মোটেও উচিত হয়নি। এতগুলো বছর যখন সংযুক্ত থাকতে পেরেছিল, তখন শেষে এসে এসব একেবারেই ঠিক হয়নি। সে নিজেও জানে তোষা এখন একটা সুন্দর জীবনের লোভে পড়ে তার কাছে আত্মসমর্পণ করলেও তাকে ক্ষমা কোনোদিনও করতে পারবে না। কাল এতটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়া উচিত হয়নি, একেবারেই উচিত হয়নি। কিন্তু সেও মানুষ। তার সামনে এলোমেলো হয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে ভালোবাসার দাবি জানাচ্ছে একটা মেয়ে, কখনো বুকে এসে পড়ছে, তার আঘাত দেখে কাছে, কখনো যত্ন করছে, আবার আলতো করে ছুঁয়ে দিচ্ছে। এইসব নেওয়া যায় যেখানে আগে থেকে এই মেয়েটার ওপর তার কুনজর। চেষ্টা অনেক করেছে তাকে দূরে সরানোর, নিজেকে সংযত রাখার, কিন্তু মেয়েটা নিজেই বারবার উস্কে দিলে আর কি করার? যখন তাকে ভালো লাগছে না কেন, তার চোখে অসুন্দর লাগছে কি না, এইসব কথা জিজ্ঞেস করছিল তোষা। তখন আর কিভাবে প্রমাণ দিত যে ওই মেয়েকে নিয়ে তার চিন্তা ভাবনা মুখে প্রকাশ করার মতো নয়? তাছাড়া তখন তার বেশ মাথায় ছিল যে কেবিনের দরজা বন্ধ, কেউ নেই, সবাই ঘুম, আর সে আর তোষা একা। এই কথাগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছিল, তাও এড়িয়ে গিয়েছে শুধুমাত্র তোষার কথা ভেবে। অথচ তোষা নিজেই তার কাছে অ্যাটেনশন চাচ্ছিল বারবার। যেভাবে সে ইরফানকে দেয় সেভাবে একটু গুরুত্ব চাচ্ছিল, তো দিল। তোষার মতো না হোক, নিজের মতো করে বুঝিয়ে দিল কতটা ডেসপারেট হয়ে আছে তার ভেতরটা ওই মেয়েটাকে কাছে পাওয়ার জন্য। তিনজনে কাজী অফিসে যাওয়ার আগে একটা মলে ঢোকে। তোষার পছন্দে শাড়ি কিনে নেয়। সে বউ না সেজে বিয়ে করবে না। অবশেষে বিয়ে হচ্ছে তার, তাও ইরফানের সাথে। এই কথাটার আগে কিছু ভাবতে পারছে না সে। তার বয়স বোধ হয় স্বপ্নের জীবন পাওয়ার আশায় 10 বছর কমে গিয়েছে। আর না হয় মানসিক কোনো সমস্যা দেখা দিচ্ছে, নয়তো এত কিছুর পরও সে ইরফানকে বিয়ে করার খুশি কিভাবে থাকে তার মনে? কি করে এত বড় একটা দুর্ঘটনা তার মনে একটুও প্রভাব ফেলছে না, ভান করছে না? না তো, নাকি অভ্যস্ত হয়ে গিয়েছে ইরফানের কাছে নিজের কোনো কিছুই গোপন নেই কথাটার সাথে, তাই যেভাবে যায় আসছে না তার। আসলেই হাসি মুখে শাড়ি পছন্দ করছে তোষা নিজের জন্য। ইরফানের মনে কিছুটা ভয় ঢুকছে। এত সহজ সব কিছু, তোষা এত সহজ কি করে আছে? মেয়েটা কি পাগল হয়ে গেল? হঠাৎ একটা প্রশ্ন জাগে তার মাথায়। আচ্ছা, তোষা কি এমন একটা পরিস্থিতির জন্য আগে থেকেই প্রস্তুত ছিল মানসিকভাবে? সে কি ধরেই নিয়েছিল যে একদিন না একদিন ইরফান তার কাছ থেকে তার নিজের বাকি যা আছে সেটুকু অন্যায়ভাবে কেড়ে নেবে? ইরফানকে এতটা চিনে নিয়েছিল, চিনে না হয় নিল, তাই বলে এতটা শান্ত? আদৌ ঠিক আছে মেয়েটা? তার হঠাৎ অন্তিকের সাথে চোখাচোখি হয়। দুজনের চোখে একই দ্বিধা। তবে অন্তিক ইরফানকে মানা করে দেয়
এই মুহূর্তে যেন আগে পরের কথা আর না তোলে, যা করতে চাচ্ছে করুক মেয়েটা। পুরোটা সময় দুজনে চেয়ে দেখে তোষাকে। কানের দুল, চুড়ি, টিপ, খোপায় দেওয়ার জন্য ফুল, শাড়ি সব কিনে নেয় ইরফান। অন্তিক দুজনকে নিজের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে। সে কাজী অফিস যাওয়ার আগে পার্লারে যাবে বলেছে, সুন্দর করে বউ সেজে তারপর বিয়ে করবে। ওরা তাও মেনে নিল বিনা বাক্যে। এরপর কথা মতো পার্লার থেকে বউ সেজে তারপর চলে গেল কাজী অফিসে। কাজী সাহেবকে সব তথ্য বুঝিয়ে দিল অন্তিক। সাক্ষী যেহেতু শুধু সেই আছে তাদের তরফ থেকে, তাই বাকি সাক্ষী কাজী সাহেবই ঠিক করে দিলেন। কিছু সময় পর তোষাকে কবুল বলতে বলে সে সুন্দর করে বলে দেয়। পুরোটা সময় ইরফান চেয়েছিল তার দিকে। তোষাকে বউ বউ লাগছে, তবে কেন জানি এটা পুরনো তোষা নয় মনে হচ্ছে তার। ভয় লাগছে, বিপদের আভাস পাচ্ছে। এর মধ্যে কাজী সাহেবের আওয়াজ কানে আসে, তাকে কবুল বলতে বলল। ইরফান শ্বাস টেনে তোষার দিকে চেয়ে থাকে। তোষাও সে কবুল বলবে বলে চেয়ে আছে আগ্রহী চোখে, নরম চোখে। জীবনের প্রথমবার আমার কেন জানি ভয় করছে তোষা, তোকে নিয়ে ভয় করছে। তুই চোখের পলকে পাল্টে গেলি মনে হচ্ছে আমার। এমন ছিলি না তুই, নিজেকে হারিয়ে ফেললি এক মুহূর্তেই। আমার কাছেই আছিস, তবু আগের তোকে হারিয়ে ফেললাম। কেন জানি মনে হচ্ছে যেভাবে আমায় খারাপ সময়ে আমার পাশে ছিলি তুই, এতগুলো বছর আমাকে যেভাবে দেখে রেখেছিলি, এবার থেকে সেভাবে আমাকেও তোকে দেখে রাখতে হবে, কিংবা তার চেয়েও বেশি। আজ বুঝতে পারছি আমি তোকে যতটা না চেয়ে এসেছি এই অবধি, তার চেয়ে হাজার গুণ বেশি তুই আমি মানুষটার সাথে একটা ঘর বাঁধতে চেয়েছিস, সংসার করতে চেয়েছিস। আমি কথা দিচ্ছি তোষা, আমি তোকে দেব একটা ঘর, একটা সংসার। কিন্তু এই শেষ মুহূর্তে এসে কিছু একটা হয়ে গেল তোর। আমি আভাস পাচ্ছি তার। তোর সাথে অনেক অন্যায় করেছি এই অবধি, কোনোদিন মাফ চাইনি, কিন্তু আজ চাইতে ইচ্ছে করছে। পারলে আমাকে মাফ করে দিস তুই। ইরফানকে নিজের দিকে আনমনে চেয়ে থাকতে দেখে তোষা ভ্রু উঁচায়। অর্থাৎ কি সমস্যা? কবুল বলছিস না যে? ইরফান তার ইশারা দেখে মাথা নাড়ায়, যার অর্থ কোনো সমস্যা নেই। অন্তিকও তাড়া দেয়। ইরফান আর সময় নেয় না, তোষার হাত ধরে কবুল বলে সাইন করে দেয়। ইসির তোষার হাত ধরে কবুল বলে সাইন করে দেয়। ইসির খিদে পেয়েছে, কালকের দিনটা ভালো কাটেনি তার। রাতে ঠিকঠাক খেতে পারেনি, সকালেও নিচে নামেনি ব্রেকফাস্ট করতে। মা ডাকলে পরে খাবে বলে মানা করে দিয়েছে। ওই সময় বাড়ির সবাই উপস্থিত থাকতো সেখানে, দিগন্ত ভাইও, তাই সে যায়নি। দিগন্ত ভাইয়ের সামনে পড়তে ইচ্ছে করছে না তার। আনমনেই রুম থেকে বের হয় করিডোর দিয়ে। হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে কাউকে পথ আটকে দাঁড়াতে দেখে, দাঁড়িয়ে পড়ে। চোখ তুলে দেখে দিগন্ত ভাই। বিশেষ ভাবান্তর দেখা যায় না তার মধ্যে, যদিও মনে মনে অবাক হয়েছে দিগন্তকে এই সময় বাড়ি দেখে। ইসি পাশ কাটিয়ে চলে যেতে চাইলে দিগন্ত তার সামনে হাত বাড়িয়ে ধরে, পথ আটকে নেয়। কি সমস্যা? সেটা তো আপনি বলবেন, কি সমস্যা? কাল রাতে খেতে নামিসনি কেন? কফি নিয়ে রুমে আসতে বলেছিলাম, তাও আসলি না। আজ সকালেও ডাইনিংয়ে দেখলাম না, সমস্যা কি তোর? কাল রাতে আমি খাবার খেয়েছি দিগন্ত ভাই, আপনাকে দেখিয়ে দেখিয়ে খেতে হবে এমন তো কথা নেই। আর রাতে দিথিকে দিয়ে তো পাঠিয়েছিলাম কফি। এখন প্লিজ পথ ছাড়ুন। আমি তোকে বলেছিলাম কফি নিয়ে আসতে, দিদিকে বলিনি। আর এমন গা ছাড়াভাবে কথা বলছিস কেন? আমার কাছে একবার এক্সপ্লেনেশন চেয়েছিস? কিছু না জেনেই এইভাবে মুখ ফিরিয়ে নেওয়ার মানে কি? আমার কিছু জানার নেই, আপনি প্লিজ পথ ছাড়ুন। রুমে আয়, কথা আছে তোর সাথে। বেয়াদবি করতে বাধ্য করবেন না প্লিজ, আমার ভালো লাগছে না, পথ ছাড়ুন। ইসের কথা শুনে দিগন্ত শানিত চোখে তাকায় তার দিকে। কয়েক মুহূর্ত তাকিয়ে সেভাবেই বলে, কর বিয়াদবি, আমি দেখতে চাই। তার কথার ধরন আর দৃষ্টি দেখে কিছুটা দমে যায় ইসি। চোখ নামিয়ে বলে, বাচ্চাদের মতো করছেন। আমার কিছু জানার ইচ্ছে নেই, খিদে পেয়েছে, নিচে যাব। পথ ছাড়লে ভালো হয় প্লিজ। বাচ্চাদের মতো করছিস? বাচ্চাদের মতো করছি?
করার কথা নয় কি? কাল মনের খবর অল্প একটু জানান দিয়ে আজ অচেনাদের মতো করছিস। ভুল বুঝে বসে আছিস, কিছু বলার সুযোগই দিচ্ছিস না। আর কি করব? আমি কাউকে ভুল বুঝিনি। আর আপনি কিসের মনের খবর বলছেন আমি বুঝতে পারছি না। আমাকে যেতে দিন প্লিজ। চোখ বন্ধ করে নেয় দিগন্ত। আবার আগের রূপে ফিরে গেল মেয়েটা। আবার ধৈর্যের পরীক্ষা নিতে চাইছে, কিন্তু এবার তার আর ধৈর্য নেই, একেবারেই নেই। একদম না বুঝে থেকে গেলেও চলতো। সে না হয় সময় করে নিজের করে নিত মেয়েটাকে, তারপর ভালোবাসা আপনা আপনি হয়ে যাবে একসাথে থাকলে। কিন্তু তাকে প্রেমময় ইঙ্গিত দিয়ে লোভ দেখিয়ে এখন নিষ্পাপ সাজা হচ্ছে। চারদিকে চোখ ঘুরিয়ে তাকিয়ে আবার এসির দিকে এক পলক তাকায় সে। তারপর হাত ধরে টেনে নিজের রুমে নিয়ে চলে যায়। এসে কিছু বললেও শোনে না, রুমে এনে দরজা বন্ধ করে দেয়। কি সমস্যা দিগন্ত ভাই? এসব কোন ধরনের পাগলামি? এভাবে রুমে নিয়ে আসার মানে কি? অনেক সমস্যা, অনেক। আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস বারবার, আর জিজ্ঞাসা করছিস কি সমস্যা। আশ্চর্য! আমি কি করেছি? করিসনি। এমন অবুঝ হয়েও যদি থেকেই যাবি, তাহলে কাল ওই চোখ দিয়ে অন্য কিছু দেখেছিলি কেন? আমাকে পুরাতে এসেছিস, এত বছর পুরিয়েও শান্তি হচ্ছে না। এসে দম আটকে বসে থাকে দিগন্তের এমন কথাই। দরকার হলে একেবারেই জানান দিবি না নিজের মনের কথা, অবুঝ থেকেই যাবি সারা জীবন। তাও ভুল বোঝাবুঝি নিয়ে পড়ে থাকা চলবে না। আমার সব কথাই শুনতে হবে তোকে। বলুন, কি বলবেন? কালকের ওই মেয়েটা আমার বন্ধু হয়, মেঘলা নাম ওর, কলেজ জীবনের বন্ধু। আমরা ভাই বোনের মতো, অন্য কোনো কিছু নেই। সেই উদ্দেশ্যে হাত ধরবে। তাছাড়া আমাদের আরেক বন্ধু রাজীব, সে মেঘলাকে পছন্দ করে। মেঘলা ডিভোর্সি, রিসেন্টলি ডিভোর্স হয়েছে ওর। তাই এর মধ্যে অন্য এক সম্পর্কে যেতে ভয় পাচ্ছে। রাজীবের সাথে দেখাও করতে চায় না, বিশ্বাস করে ফেলবে, পছন্দ করে ফেলবে এই ভয় থেকে। রাজীব অনুরোধ করেছিল যেন কোনোভাবে আজ তার সাথে দেখা করিয়ে দিই, তাই রেস্টুরেন্টে গিয়েছিলাম। মেঘলাও অন্য কোনো মানসিকতা নিয়ে আমার হাত ধরেনি এসি। আমাদের মধ্যে ভাই বোনের সম্পর্ক আগে থেকেই। দিথি, অয়ন্তীর মতোই ভাবি ওকে। এসির সব কথা শুনেও কিছু বলে না। দিগন্ত তাকে সময় দেয় স্বাভাবিক হতে। কয়েক মুহূর্ত কেটে যায়, এরপর ইসি দাঁড়িয়ে পরে আস্তে ধীরে। আমি আসি, খিদে পেয়েছে। দিগন্ত মন দিয়ে বোঝার চেষ্টা করে ইসির মনে কি চলছে তা, কিন্তু এখনো আগের চেহারা তেমন পরিবর্তন দেখতে পাচ্ছে না। তাই যেতে দেয় না তাকে, হাত ধরে কাছে টেনে নিয়ে আসে। পুরো চেহারায় চোখ বুলিয়ে নরম স্বরে বলে, এখনো অভিমানের কি কারণ? অভিমান করতে যাব কোন দুঃখে? আচ্ছা, এখনো লুকিয়ে বেড়াবে? আমি কিছু লুকাচ্ছি না। আমার ভুলটা বল, নয়তো যেতে দেব না। ইসি তাও উত্তর দিচ্ছে না দেখে দিগন্ত দম নেই। কয়েক মুহূর্ত ইসিকে দেখে, তাকে নিজের দিকে আরেকটু এগিয়ে নেয়। মাথা নামিয়ে নিজেকে তার বরাবর করে, পুরো চেহারায় চোখ বুলিয়ে তার কানের কাছে মুখটা এগিয়ে নিয়েই বলে, আমার প্রতি এত উদাসীনতা দেখাস নাই সে। এভাবে আমাকে উস্কে দিচ্ছিস তুই। এমনভাবে নিজেকে তোর সামনে জাহির করব যে দিনরাত মস্তিষ্কে শুধু আমার কথাই আসবে। পাশে পেতে মন চাইবে, কাছে পেতে ইচ্ছা করবে, ঠিক যেভাবে আমার চাই। এত উদাসীনতা দেখিয়ে আমাকে নিজের ছাপ তোর উপরে ফেলতে উস্কে দিচ্ছিস। এসে চোখ তুলে তাকাবে তার আগেই কানের কাছে দিগন্তের ধিমি কণ্ঠ শুনে আবেশে চোখ বুজে নেয়। জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। কথা বলার সময় কানের সাথে লাগছিল বারবার দিগন্তের ঠোঁট দুটো। কেমন অস্থির লাগছে। কিছু মুহূর্ত পর আস্তে আস্তে চোখ খুলে দেখে দিগন্ত এখনো সেভাবেই আছে, তার চেহারাটাই দেখছে মন দিয়ে। এসে ঢোক গিলে পরপর ঠোঁট ভিজিয়ে নেয়, কোনোভাবেই বলে, দূরে যান প্লিজ। দিগন্ত তাকে দেখতে দেখতে দূরে সরে যায়। তবে সরে আসতে সময় ইসির কানের নিচ বরাবর গলার অল্প একটু ঠোঁট ছুঁয়ে দেয়। সাথে সাথে চোখ দুটো বন্ধ করে আবেশে মাথাটা একটু কাত করে নেয় সে। হাতটা আপনা আপনি দিগন্তের বুকের শার্টের ওপর চলে যায়, আঁকড়ে ধরে ওখানটা। শরীরটা কেমন অসাড় লাগছে তার, তাও সময় নিয়ে কোনোভাবেই বলে, আপনি আমাকে মেয়েদের সাথে বন্ধুত্ব করতেও কত রকম নিষেধাজ্ঞা দেন। ছেলেদের কথা তো বাদই দিলাম,
একটু কোথাও ঘুরতে গেলেও কত সমস্যা আপনার। আর নিজে মেয়ে বান্ধবীর হাত ধরে ঘুরে বেড়াবেন, অথচ আমি এসব আগে জানতামও না। আমি ভেবেছিলাম আমার মতো নিজেও মেয়ে মানুষের থেকে দূরে থাকেন। যদি জানতাম আপনি আমাকে এত এত নিষেধাজ্ঞা দিয়ে নিজে ঠিকই সব করছেন, তাহলে আপনাকে নিয়ে অন্য কিছু ভাবার কথা মাথায়ও আনতাম না। দিগন্ত তাকে মনোযোগ দিয়ে দেখতে দেখতে ভ্রু কুঁচকে কথাগুলো শোনে। ইসির বলা শেষ হতেই সে চোখে হেসে ওঠে। আমার হাতে মেঘলার হাত দেখে তোর খারাপ লেগেছে? না। হ্যাঁ। এসে চুপ করে থাকে। সে মূলত মুখ খুলতে চাইছে না। এদিক সেদিক কিছু বলে দিলে দিগন্ত ভাই প্রশ্রয় পেয়ে যাবে, তাকে কথার জালে ফাঁসিয়ে আবার অনুভূতির ঝড় তুলে দেবে। আমাকে নিয়ে তাহলে অন্য কিছু ভেবেছিলি? ভাবিনি। এই তো বললি ভেবেছিস। ইসি উত্তর দেয় না। কথাগুলো বলার সময় ভুলে এই কথাটাও বলে ফেলেছে, আটকাতে পারেনি। ইসি বারবার নিজেকে সংযত করছে দেখে দিগন্ত এবার সরাসরি বলে, ভালোবাসি তোকে এসে অনেক আগে থেকে, কিন্তু তুই সেসব বুঝতি না। তোর গণ্ডি যদি আমি নিজ অব্দি সীমাবদ্ধ না রাখতাম, তাহলে এর মধ্যে তোর মন অন্য কোথাও চলে গেলে, অন্য কারোর প্রতি ভালোবাসে এসে গেলে আমার কি হতো বল? ইসি কোনো উত্তর দেয় না। নিজের জিনিস আগলে রাখতে হয়, বেশি ছাড় দিলে অবহেলা করলে যদি আফসোস করতে হয় পরে। তাই নিজের জিনিস নিজেই আগলে রেখেছি, ভুল করিনি একেবারেই। তুইও কেমনে শিখে গেলি দেখ একদিনেই। ইসির এতেও মন ভরছে না। কেন হাত ধরবে অন্য একটা মেয়ের? যতই বন্ধু হোক বোন ভাবুক, আসলে তো নয়। সে অতটাও মুক্ত মনা মেয়ে নয় যে ব্যক্তিগত পুরুষের নিজের বান্ধবীদের হাত ধরে চলাকে স্বাভাবিকভাবেই নেবে, একেবারেই নয়। ইসি ভীষণ পসেসিভ এসব ব্যাপারে। সে নিজেকে যতটা রক্ষা করবে ব্যক্তিগত পুরুষের জন্য, সেই পুরুষকেও ঠিক সেভাবেই নিজেকে রক্ষা করতে হবে তার জন্য। এসব বিষয় তার কাছে মোটেও হেলাফেলা করার মতো নয়। দিগন্ত ইসির মনের কথা বুঝতে পারে। হাসি ফুটে ওঠে ঠোঁটের কোণায়। অবশেষে তাকে তার মতো করে চাইতে শুরু করলো তার স্বপ্নের প্রেয়সী। মুখটা তুলে চিবুকে হাত দেয় তার, নিজের দিকে ফেরায় ইসিকে। চোখে চোখ রেখেই বলে, ঠিক আছে, আজ অব্দি এই ভুল ঠিক যতবার করেছি, সেই প্রতিবারের জন্য মাপ চাইছি তোর কাছে, আর প্রমিস করছি সামনে থেকে আর কোনো দিন এমন হবে না। তুই ছাড়া বাকি সব সম্ভাবনাময় নারী নিজের জন্য নিষিদ্ধ ঘোষণা করলাম আজ। প্রাণেশা অন্তিককে সকাল থেকে বেশ কয়েকবার মেসেজ দিয়েছে, কল করেছে, কিন্তু সে না মেসেজ সিন করছে আর না কল রিসিভ করছে। ইরফান ভাইয়ারও কি অবস্থা জানতে হবে তো তাকে। আজ বাড়ি ফিরবে বলেছিল, বেরিয়ে পড়েছে কিনা কিছুই তো জানে না সে। তাছাড়া কাল অন্তিককে কেঁদে কুটে অনেক কিছু জানিয়েছিল। এখন যে সেসব ঠিক আছে, ভাই যে তার সাথে আগের মতো ভালোবেসে কথা বলছে, যত্ন করছে, তাও তো জানাতে হবে। না হলে শুধু শুধু আবার তার কারণে দুশ্চিন্তায় থাকবে। কথা মাথায় আসতেই প্রাণেশার স্মরণে আসে বাড়ির কালকের পরিস্থিতির কথা। প্রেগন্যান্সির বিষয়টা জানার পর থেকে বাবা ভাইয়া সহ প্রত্যেকে প্রাণেশাকে নিয়ে অনেক চিন্তায় থাকে, তা সে বুঝতে পারে। অন্তিকের সাথে মান অভিমান মিটে যাওয়ার পর সে ঠিক করেছিল ভাইকে সব জানাবে তার বিয়ের ব্যাপারে, কিন্তু সাহস করে উঠতে পারেনি। তাছাড়া তেমন সময়ও কোথায় পেল। এই তো দুদিন আগে সব ঠিক হলো তার আর অন্তিকের মাঝে। ঠিক ফারদিন বাড়িতে বাবা মাকে সহ নিয়ে এসে তাদের ব্যাপারে জানিয়ে আগের মতো সব ঠিক করবে বলেও প্রাণেশা চেয়েছিল তাদের আসার আগেই নিজ থেকে বিয়ের বিষয়টা ভাইয়াকে জানাতে। সেই অনুযায়ী কাল সন্ধ্যায় যখন বাড়ি ছিল সাহিল, তখন গিয়ে তার পাশে অনেকক্ষণ বসেছিল সোফায়। সাহিল ফোনে কারোর সাথে কথা বলছিল তখন। বোনকে পাশে এসে বসতে দেখে তার মাথায় হাত রাখে, তারপর আবার ফোনে মনোযোগী হয়ে পড়ে। প্রাণেশা পুরো সময়টায় অনেক সহজ সাহস যোগায়। তারপর এক পর্যায়ে সাহিল ফোন কাটলে সাথে সাথে ইশারায় জানায় তাকে কিছু বলতে চায় সে। হ্যাঁ বল, কি বলবি? শরীর খারাপ লাগছে? চেহারা এমন বানিয়ে রেখেছিস কেন? প্রাণেশার যতক্ষণ সে যা বলতে চাইছে তা বলতে পারছে না, ততক্ষণ যেন শান্তি হচ্ছিল না। সে ভয়ে ভয়ে কিছুটা অস্থিরতা আর দ্বিধা নিয়েই বলে, তোমাকে কিছু বলতে চাই ভাইয়া, প্লিজ রাগ করবে না, মন দিয়ে শুনবে।
সাহিল বোনের কথা শুনে হাসে, তার গাল টেনে দিয়ে বলে, রাগ করবো কেন পাগলি? কি বলবি নির্দ্বিধায় বল। ভাইকে ভয় পাওয়ার কি আছে? ব্যাস। প্রাণেশা আগে পরে আর কিছু দেখে না। এত কথা সাইন ল্যাঙ্গুয়েজ বোঝানো কষ্টকর, তাই ফোনে সে নিজের ব্যাপারে সব গুছিয়ে টাইপ করে রেখেছিল ভাইয়ের কাছে আসার আগেই। ওটা গিয়ে দেয় সাহিলের দিকে। সাহিল প্রাণেশার হঠাৎ ফোন এগিয়ে দেওয়ার কারণ না বুঝলেও হাতে নিয়ে দেখে নোটপ্যাডে লম্বা করে কিছু টাইপ করা আছে। সময় লাগে পুরো লেখাটা পড়ে সে। প্রাণেশা পুরো সময়টা তার চেহারার ভাবভঙ্গি লক্ষ্য করে, কিন্তু কিছু বোঝার উপায় নেই। প্রথম দিকে স্বাভাবিকভাবে পড়লেও কি ব্যাপারে লেখা আছে তা বোঝার পর যে গম্ভীর করেছে চেহারাটা, তা তার আদলে বোঝানো বদলানো না। সে মামার বাসায় থাকতো, তারপর কিভাবে একটা বিয়েতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে একজনের সাথে বিয়ে হয়ে যায় সব লেখা আছে সেখানে। তারপর থেকে শ্বশুরবাড়ি ছিল অনেক দিন। এরপর কোনো কারণে স্বামীর সাথে ভুল বোঝাবুঝি হওয়ায় ও বাড়ি থেকে চলে এসেছিল। এইসব ঘটনাও লিখেছে সে। ভাইয়ের গম্ভীর চেহারা দেখে সে চোখ নামিয়ে বসে থাকে। তার ভয় করছে ভাইয়া কি ভুল বুঝলো তাকে। এতদিন সব কিছু জানায়নি বলে তাকে কি আগের মতো ভালোবাসবে না, আগের মতো স্নেহের চোখে দেখবে না। প্রাণেশার ভীষণ খারাপ লাগে ভাবনাগুলো মাথায় আসতেই। এত এত ভালোবাসা দিয়ে এখন সবাই যদি তাকে ভুল বুঝে ঘৃণার চোখে দেখে তাহলে তা সে নিতে পারবে না। তার মধ্যে ভাইয়ের গম্ভীর কণ্ঠ কানে আসে তার। একদিন এসব কথা লুকানোর কারণ? ভাইয়ের মনে কি চলছে বুঝতে না পেরে প্রাণেশার ভেতরটা ভীষণ অস্থির লাগে, কিন্তু প্রাণেশা করে না। মনে মনে ভয় আর উৎকণ্ঠা নিয়েই বোঝায়। আমি ভয় পেয়েছিলাম তোমরা আমার বিয়ে হয়ে গিয়েছে জেনে আমাকে আবার ওনার কাছে ও বাড়িতে দিয়ে আসবে ভেবে ভয় পেয়েছিলাম আমি। তাদের কথোপকথনের মধ্যেই বাড়ির অন্যান্য সদস্যরা সোফায় দুই ভাই বোনকে এভাবে গম্ভীর হয়ে বসে থাকতে দেখে কি হয়েছে জানতে চায়। সাহিল উত্তর দেয় না। প্রাণেশাকে জিজ্ঞেস করলে সে টলমল চোখে তাকায়। সাহিল হাতে ফোন নিয়ে শক্ত হাতে বসে আছে দেখে বড় মা ফোনটা নেয় তার থেকে, তারপর আস্তে ধীরে সবটা পড়ে হতভম্ব হয়ে বসে থাকে। বাকিরা কি হয়েছে জানতে চাইলে তিনি হতভম্ব কণ্ঠেই বলেন। মুহূর্তেই কেমন থমথমে হয়ে ওঠে পরিস্থিতি। সবাইকে প্রচণ্ড রকম বিস্মিত হতে দেখে প্রাণেশার টলমল চোখের বাঁধ ভাঙে। সবার এমন ভাবভঙ্গি দেখে তার ভয়ে বুক কাঁপছে। এই যে সে এসেছে থেকে এত এত ভালোবাসলো সবাই, এত বিশ্বাস করলো তাকে, সব কি এক মুহূর্তে চলে যাবে? তার একটা মিথ্যার জন্য সে নিতে পারছে না। যাকে তাকে এত বিশ্বাস করলো, এত ভালোবাসা দিল অল্প কিছুদিনেই তারা হঠাৎ মুখ ফুরিয়ে নিলে সে নিতে পারবে না। তাদের সামনে প্রকাশ না করলেও এত এত ভালোবাসা সে আদতে কোনোদিনও পায়নি এত বছরের জীবনে। প্রাণেশা মনের ভেতর একরাশ ভয় নিয়ে অস্থির হয়ে ফোনটা আবার নিয়ে সেখানে টাইপ করে। আমায় ক্ষমা করে দাও প্লিজ, আমি লুকাতে চাইনি কিছু, কিন্তু ভয় পেয়েছিলাম তোমরা আমার বিয়ের ব্যাপারে জানলে আবার সেখানে পাঠিয়ে দিতে চাইবে ভেবে আমি ওনার কাছে ফিরতে চাচ্ছিলাম না তখন। তোমরা আমি এখানে আছি এই কথা ওনাকে জানিয়ে দিলে আমাকে এখান থেকে নিয়ে চলে যেত, তাই ভয় পেয়েছিলাম। প্লিজ আমায় ভুল বুঝো না তোমরা। সেই লেখাটা টাইপ করে ভাইয়ের কাছেই দেয় সাহিল পড়ে, তারপরও মুখ খোলে না। পাশ থেকে তার বাবা ফোনটা নিয়ে বাকি লেখাটুকু পড়ে। এর মধ্যে দাদি নাজিয়াকে বলে যেন ওখানে কে লিখেছে নাতনি নাতিন তা তাকে পড়ে শোনায়। নাজিয়া পড়ে শোনালে বাকিরাও শুনে সেসব। প্রাণেশা তখন একটু পর পর ফুপিয়ে উঠছে। ও বাড়ির মানুষটা তোর গায়ে হাত তুলতো? সাহিলের গম্ভীর প্রশ্নে প্রাণেশা চোখ তুলে তাকায়, তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে না বোঝায় হাতের ইশারায় বলে, না না, আমার শ্বশুর শাশুড়ি দাদি ননদ দেবর সবাই খুব ভালো মানুষ, সবাই আমায় খুব স্নেহ করে, গায়ে হাত তুলে না, সবাই খুব ভালো। বাকিরা বুঝতে পারছে না দেখে নাজিয়ার থেকে ফোনটা নিয়ে সেখানে আবার টাইপ করে কথাগুলো। নাজিয়া তা পড়ে শোনায় সবাইকে। সাহিল এবার তার দিকে তাকায়, ভ্রুকুচকে বলে, সবাই ভালো, আর যার সাথে বিয়ে হয়েছে সে? প্রাণেশা ঢোক গিলে হাতের ইশারায় বোঝায় সেও ভালো। তাহলে ও বাড়ি থেকে চলে এসেছিল কেন? প্রাণেশা এই পর্যায়ে
মাথা নাড়িয়ে নেয়, সময় নিয়ে ইতস্তত করে বোঝায়। আসলে ওনার সাথে রাগ করে চলে এসেছিলাম, তারপর আর ফিরবো না ঠিক করেছিলাম, তাই আপনাদের কাউকে জানাইনি এখানে এসে। তাছাড়া আমি ওখান থেকে বেরিয়ে মামা বাড়িতেই যেতাম, মাঝে ভাইয়ার সাথে দেখা হয়, এখানে চলে আসতে হলো।